যে প্রশাসনের কথা বলছে, যে ফ্যাসিবাদী প্রশাসন, এই ফ্যাসিবাদী প্রশাসনের অধীনেই তো আপনারা নির্বাচনে যাচ্ছেন। না, এইটা তো চিহ্নিত হচ্ছে না, এটা তো গাপি মারা বসে আছে, এরা আমি চিনতে পারতেছি না যে কে ওই ফেসিবাদী, কিন্তু তার কার্যকলাপে কিন্তু এটা প্রমাণ হচ্ছে। এই যে অনেকেই কিন্তু ডুয়াল নেতৃত্ব, ডুয়াল ডুয়াল নাগরিকত্ব নাগরিকত্ব নিয়ে অনেকটা বাদ পড়ছে বা স্থগিত হয়েছে, কিন্তু অনেকের কিন্তু কেউ কিছুই হয় নাই এর মধ্যে। আমি এবার ছোট্ট প্রশ্ন করে আমি পান্না ব্যাখ্যা যাবে, আপনাকে লেভেল প্লেইং ফিল্ড এখন দেখছেন কিনা, বা যদি না দেখেন তাহলে এখনো লেভেল প্লেইং ফিল্ডের অবস্থা এখনো হয় নাই, এখনো মারামারি আছে। এখন প্রার্থীদের আপনারা দেখছেন যে টাকা সাবমিট করতে গেছে স্বতন্ত্র, তাকে ঘাট ধরে বাড়ি করে দিল। এটা একটা, যত বড় সে ছোট হোক বা বড় হোক, একজন প্রার্থী তো সে বাংলাদেশের সংবিধান মেনে সে টাকা সাবমিট করতে। নির্বাচনের আগে আগে সে পরিবেশ তৈরি হবে কিনা লেভেল প্লেইং ফিল্ড, এটা সরকার উপর নির্ভর করবে। সরকারের যে ভূমিকা কতটুকু পারে সন্দিহান, এটা শুধু আমাদের না, সকল সচেতন মানুষের মধ্যেই সন্দিহান। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলেও তো নির্বাচনে যাচ্ছে না। না, নির্বাচন তো নির্বাচন হবেই। যদি নির্বাচন ব্যর্থ হয়, সঠিক না হয়, সুষ্ঠু না হয়, তখন একটা ব্যাপক একটা, ওটাকে বলা হয় গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায়, গণঅভ্যুত্থানের চেতনা ব্যর্থ হয়ে গেলে একটা গণবিপ্লবের সূচনা ঘটবে, মানে গণবিপ্লবের সূচনা ঘটবে। মঞ্জুর আলম পান্না, একটু যেতে চাই এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা তারাই বলছেন, বিশেষ করে বিএনপি ছাড়া অন্যান্য দলগুলো, বিশেষ করে 11 দল যারা এখন হয়েছেন, তারা আবার শঙ্কাও করছেন সুষ্ঠু নির্বাচন হবে কিনা, তারা মনে করছে পাতার নির্বাচন হবে। আপনি কি দেখছেন আসলে, নির্বাচন নিয়ে হওয়া নিয়ে শঙ্কা দেখছেন তারা, নাকি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন? আপনি কি দেখছেন? ধন্যবাদ জয়নুল। শুনেন, বিষয়টা হচ্ছে কি যে প্রশ্ন করছেন বিধায় আমাকে উত্তর দিতে হচ্ছে, বা এখানে ডেকেছেন বিধায় কথা বলতে হচ্ছে। আমি ফ্রম দ্য বিগিনিং একেবারে এই নির্বাচনটাকে নির্বাচন মনে করি না। লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা, নির্বাচনের কোনো সংজ্ঞাতেই এটি পড়ে না। যেমন সংজ্ঞায় পড়েনি 2014, 2018, 2024 নির্বাচন। আমি একটু আশরাফ ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমি নিজে নিয়ে এসে, আপনি তো প্রশ্ন করছেন, আমি একটু প্রশ্ন করি। আপনি বলছেন যে ফ্যাসিস্ট প্রশাসন এখন, হ্যাঁ, লেভেল প্লেইং ফ্যাসিস্ট প্রশাসন ঘাপটি মেরে বসে আছে বলছে। ফ্যাসিস্ট প্রশাসন বলি নাই, বলছি আগের আমলে ফ্যাসিস্টদের যে সরকার ছিল, হাসিনা সরকার, তার লালিত পালিত তাদের সত্যসায় যারা ছিল, তারা এখন এই প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে। হাই হাই, তাহলে আপনি 16-17 মাসে কি করলেন? না, কি করবে? বিপ্লবী চেতনা কোথায় গেল? এত মানুষকে যে পরিবর্তন করা হলো, স্যাক করা হলো, বাদ দেওয়া হলো, রদ বদল করা হলো, তাহলে এই 17 মাসে এইগুলো কি হলো? না, কি হলো? 17 মাসে তো 8-9 মাস একটা ঐক্যমত্য কমিশনের গেছে না, এটা ওই জুলাই সনদের উপরে একটা যে আমি জানতে চাচ্ছি আপনাদের যে দাবি দেওয়া, আপনারা যে আপনাদের জোটের সঙ্গে অনেকে আছে যারা মব ক্রিয়েট করে, যারা জোর করে দাবি দেওয়া জানিয়ে ওকে সরাতে হবে, তাকে সরাতে হবে। আমি তো দেখেছি একমাত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব ছাড়া আর মোটামুটি 70-80% চেঞ্জ হয়ে গেছে। আপনি কি পুরো প্রশাসন চেঞ্জ করতে চান? তাহলে কিভাবে নিয়োগ প্রক্রিয়া দেবেন? আজকে রিটার্নিং অফিসার কারা হয় বলেন? আজকে ডিসি। তাহলে এটা কারা করছে? তাদের নিয়োগ দেওয়া, তাদেরকে তুমি বরখাস্ত করে নাই, বিভিন্ন জায়গায় তারা আছে, এবং ডিসি কিন্তু রিটার্নিং চেঞ্জ করবেন। আচ্ছা, তাহলে ঠিক আছে, চেঞ্জ করেন। তাহলে কি এই প্রশাসনের ভিতরে যাদেরকে আপনারা ফ্যাসিস্ট বলছেন তাদের প্রেতাত্মা বসে আছে, নাকি সরকারের মধ্যে সেই ফ্যাসিস্টের প্রেতাত্মা? সরকারের মধ্যেও কিন্তু ফ্যাসিস্টদের প্রেতাত্মা আছে, সরকারের মধ্যেও আছে এবং সরকারের বাইরেও আছে। কেন আপনারা আইডেন্টিফাই করে বলছেন না? কেন আপনারা প্রকাশ্যে বলছেন না? কেন লুকোচুরি করছেন? এইটা নিয়ে বিপ্লব ধরাতে গেলে তো এইটা নিয়ে যদি এইটা এক সময় এরা প্রকাশ পেয়ে যাবে, তাদের কাছে এক সময় কেন? আপনারা আগে থেকে বলেন। আগে তো বলছি 70% লোক এখনো। আমি বলছি আপনারা কেন? আমাদেরকে বলা আছে 70%, কমপক্ষে 70% ওই আওয়ামী ফ্যাসিস্টদের প্রেতাত্মারা বিভিন্ন লেভেলে আপনার। এই মানুষগুলো কি করবেন? আপনি রাতারাতি চেঞ্জ করে দিবেন? না, চেঞ্জ না, এদের শুদ্ধি অভিযান করবেন আপনি। যারা এই ধরনের একটা ঘটনা ঘটালো, তারা যদি এখন ওই সব জায়গায় বসে থাকে, আগামী প্রশ্ন দুটি। আমি জনরী সাহেবের অ্যান্সারে যাব, প্রশ্নের অ্যান্সারে। আপনার কাছে আমার যে দুটো প্রশ্ন, সেটা হচ্ছে কি, এই 17 মাসে যে এত কিছু দেখলাম, বিচারপতি থেকে শুরু করে প্রশাসনের বা সচিবালয়ে, এই যে এবং পুলিশ প্রশাসনে বিসিএস ক্যাডারদেরও বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, পাশ করেছে হুট করে বাদ দিয়ে। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই। প্রশাসনে রদবদল হয়েছে, স্যাক করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাহলে এইগুলা কি আপনারা কি বলছেন আরো প্রয়োজন? আরো প্রয়োজন না, আমরা ধরুন ঐক্যমত্য কমিশনের তো সব দল নিয়ে কথা বলছি, সেখানেই বলছি যে আপনারা নির্বাচনের একটা সংস্কারের কথা ওখানে বলা হয়েছিল। এইটা কিন্তু আমরা কিন্তু সেখানে পরিষ্কার বলছি, লেভেল প্লেইং ফিল্ড যদি আমরা তৈরি করতে না পারেন, এই যারা মব সৃষ্টি করছে বন্ধ করতে না পারেন। প্লেইং ফিল্ড বলতে আপনারা বলছেন, যেমন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ একজনকে বিশেষ ব্যবস্থা
নিরাপত্তা দেওয়া হচ্ছে, তেমন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ওটা একদিকে, ওটা একটা অন্যতম আচ্ছা, তাহলে অন্যতম কাকে কারণ। বিশেষ, আর কি হইলো যে তাহলে এখনো কাকে বিশেষ না, না, নিরাপত্তা দেওয়া হচ্ছে? আপনি মনে করেন মাহমুদুর রহমান মান্না এই দেশের একজন বিজ্ঞ রাজনীতিবিদ, ওনার নমিনেশন, না, উনি ঠিক একই আছে, ব্যক্তি। এইটা করলো কে? ওটাতে আমি আপনার সঙ্গে একমত। এটা কি করলো? আমি সরকারকে ডিফেন্ড করছি না, আমি প্রশাসনকে ডিফেন্ড করছি না, আমি বলছি আপনারা কেন স্পষ্ট করে বলছেন না, কেন ঝেড়ে কাটছেন তারপরে না? আমি মানে এইগুলো তো এইটা তো রাজনৈতিক আমরা দাবি জানাইছি তো। কুটচাল। আমরা আচ্ছা। যখন আপনি দেখছেন বোধহয় আমাদের ওই যে ঐক্যমত্য কমিশনের যে এটা করছি আমরা, সেখানে পরিষ্কার দেখছেন উনি একটা দলের দিকে তাকাই কথা বলতেন, হাঁটু কোমর ভাঙ্গা তারা। আমি হ্যাঁ, পরিষ্কার সেটা তো বলছি আমি যে আমরা সবসময় নিরপেক্ষ বলি। না। একটা দল না, তিনটে দলের দিকে তাকিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। না, 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 প্রধান না। বিএনপি, এনসিপি আর না, না, ওইখানে আমরা যারা গেছিলাম ওই যে ফরেন একাডেমিতে, হ্যাঁ। সেখানে যে আলাপন হইলো, একটা দলের দিকে তাকে উনি কি বলে? না, একটা দল না, এখানে আমি একটু সবসময় differ তিনটে করছি। দলের সাথে বলছি। তিনটে দল, তিনটে এনসিপি দলের, জামাত, ওই এনসিপি দলের জামাত ও কর্মীরা বিএনপি। বড় হইলে ওনারা আচ্ছা, যাই হোক, হ্যাঁ, যা বলে তাই। জয়নুল, হ্যাঁ। আপনি যেটা বলছিলেন, আমি তাহলে আপনার সাথে আমি একটা প্রশ্ন ইনক্লুড করে দিই, সেটা হচ্ছে কেন আপনার মনে হচ্ছে এটা কোনো নির্বাচন না? আচ্ছা শুনুন, সেটি হচ্ছে কি, আমি নিজে একবার শুরু থেকে বলে আসছি, এই নির্বাচন হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি, অথবা একটি শক্তি হতে দেবে না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস তার অধীনে কোনো নির্বাচন করতে পারবে না, নিজে পারবে না। আমি তিনটে কথা বলি, তার মানে নির্বাচন নিয়ে আমার এখনো যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে। যদিও আবার এই কথা বলতে গেলে যাই না আপনার চ্যানেলে মানে অ্যাটাক হয় কিনা। অ্যাটাক কিংয়ের কথা বলছি আমি, প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, তিনি আবার মঙ্গলবার বলেছেন যে নির্বাচন নিয়ে যারা সন্দেহ সংশয় প্রকাশ করবে তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে। নজরদারি মানে কি? গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে, চালচলন কি অবস্থা, কোথায় কার সঙ্গে যোগাযোগ, অথবা পুলিশ মানে অ্যারেস্ট করবে। বিষয়টা তো এরকম। নজরদারি বলতে তো আমরা এটা বুঝি। এখন যদি অ্যারেস্ট করতে হয় তাহলে আশরাফ ভাইকে অ্যারেস্ট করতে হবে, তার মধ্যে সংশয় আছে। তিনি নিজেই নির্বাচন চাচ্ছেন না। সংশয় মানে তো নির্বাচন চাওয়া না, না চাওয়া না। না, পাতানো নির্বাচন, আমরা আপনারা বলতেছি পাতানো নির্বাচন বলছেন, পাতানো নির্বাচন। পাতানো নির্বাচন একটা ব্যর্থ নির্বাচন, পাতানোও বলি না। না, এটা এটা তো একটা বলছে, ব্যর্থ NCP বিগত নেতারা বলছে, দিনে। জামায়াত বলছে। শোনেন, 53 বছরের মধ্যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। যেটা হয়েছে এরশাদ সাহেবের পতনের পরে একটা সম্মিলিতভাবে, শাহাবুদ্দিন সাহেব তখন ছিল প্রধান উপদেষ্টা, ওনার নেতৃত্বে একটা ভালো নির্বাচন হয়েছিল যতটুকু, কিন্তু আওয়ামী লীগ বলছে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। ওটা কিন্তু আওয়ামী লীগ গ্রহণ করে নাই। তারপরে 96 সালে যখন আওয়ামী লীগ আসলো, বিএনপি তখন বললো যে এখানে স্থূল কারচুপি হয়েছে। কাজে স্বাধীনতার পরে কোনো কালে কোনো সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এবারে কি আপনার কি মনে হয় যে এটি যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, নিরাপত্তা বা আইন শৃঙ্খলা জনিত যে বিষয়গুলো সেগুলো এনশিওর করা হয়, তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে? এবং বিদেশি আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের চক্রান্ত বন্ধ করা যায়, সেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক হবে, অনেকটাই অবাধ সুষ্ঠু হবে যদি মৌলিক এই তিনটা। আমি এই জন্যই বলছিলাম, উত্তরটা তার কাছ থেকে নিয়েছি, আমি আশরাফের কাছ থেকে নিলাম আপনার প্রশ্নের উত্তর। যদি সবকিছু এনশিওর করা যায় অবাধ নিরপেক্ষ, তাহলে অবাধ নিরপেক্ষ, হ্যাঁ, তো অবাধ নিরপেক্ষ তো 2014 হয়েছিল, 2018 হয়েছিল, বিএনপি ছিল না মাঠে, যে যার মতো করে ভোট দিয়ে আসছে, আওয়ামী লীগের লোকজন গেছে ভোট দিয়ে আসছে, অবাধ হয়েছে। তো এবার আওয়ামী লীগ নাই, এবারও অবাধ হবে, বাধা দেওয়ার তো কোনো দরকার নেই, উনি নিজেই বলছেন। তার মানে অংশগ্রহণমূলক হচ্ছে না। আর যেসব বিতর্ক উঠছে এগুলো উঠবে জানা কথা। আপনাকে আমি আমার নিজের বক্তব্য, রেকর্ডের বক্তব্য যদি 1 মিনিট সময় দেন বাজিয়ে শোনাবো। আরও 8-10 মাস আগে থেকে বলছি যে নির্বাচন হবে না, হতে দেয়া হবে না, অথবা একটা মেকানিজম নিয়ে ইলেকশন হবে। উনি তো বলছি, আশরাফ ভাই বলছেন যে প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের প্রেতাত্মা থাকতেই পারে, কিন্তু যা কিছু রদবদল হয়েছে, যা কিছু মানে নতুন নিয়োগ হয়েছে, আমি তো মনে করি এর মধ্যে 60-70% হচ্ছে জামায়াতের গুন্ডা, যাদের সাথে জোট করেছে বা মঞ্চ করেছে বা নির্বাচনের সমঝোতা করেছে। তাহলে সমস্যা কোথায়? আমি তো মনে করি আর বিএনপি এখানে মাথা মোটার পরিচয় দিচ্ছে রাজনৈতিক দল হিসেবে, কারণ তারা শুধু নির্বাচন নিয়ে আছে। প্রশাসনের রন্ধ্রে যে জামায়াতের লোকজন ঢুকানো হয়েছে, বিএনপিরও কিছু ঢুকেছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতায় জামাতে গিয়ে, তাহলে এই প্রশাসন দিয়ে যদি একটা মেকানিজমে ইলেকশন হয়, আমি তো আর বিএনপিকে নিয়ে ভয়ে আছি যে ইলেকশনে বিএনপি সবসময় মানে এই পর্যন্ত বিভিন্নভাবে ফাঁদে পা দিয়েছে, একবার চূড়ান্ত হয়ে ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা। জি, আর একটা প্রশ্ন, সেটা আপনি বলেছেন যে নির্বাচন বানচাল করার একটা শক্তি হয়তো কাজ করবে, সেই শক্তিটা কারা? জামাত বলে আসছে, এনসিপি বলে আসছে অনেক আগে থেকে। অনেক, যেমন জামাতের আমির আরো 2-3-4 মাস আগে সম্ভবত বলেছেন যে নির্বাচনের আগে যদি গণভোট না দেওয়া হয় আগে, তাহলে নির্বাচনী জেনোসাইড হবে। এই শব্দ দ্বারা উনি কি বোঝাতে চেয়েছেন আপনি আমাকে একটু বলেন তো।
সেই গণভোট তো একই দিনে হচ্ছে। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের আশরাফ ভাইয়ের যে দল, তারা বলেছিল পিআর পদ্ধতির সংসদ চালু করতে হবে, সংস্কার করতে হবে। ওনারা বলেছিল আগে সংস্কার করতে হবে, ওনারা বলেছিল স্থানীয় সরকার নির্বাচন করতে হবে আগে। কি হয়েছে? হয়েছে কিছু? আমরাও তো সংস্কার চেয়েছিলাম। আর সংস্কার যে বলে কয়ে আনুষ্ঠানিকভাবে টেবিলে বসে ঘোষণা দিয়ে সংস্কার করতে হবে এমন তো কোনো কথা নয়। সংস্কার তো চলমান প্রক্রিয়া। তো এই যে বিষয়গুলো ঘটলো, এই যে মানুষের সঙ্গে প্রতারণা করা হলো, মানুষের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচ করা হলো যে ঐক্য মঞ্চের নামে, কি মঞ্চটা, ঐকমত্য কমিশনের নামে, এর জবাবদিহি কে করবে? এবং আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। সংবিধান সংস্কার কমিশনের আমাদের মহামান্য চেয়ারম্যান ছিলেন ডক্টর আলী রিয়াজ সাহেব। বাংলাদেশের নামটাও পর্যন্ত বদলানোর প্রস্তাব দিল। কি ছিল? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারি নাম যেটা মানে সাংবিধানিক, সেখানে বলা হলো বাংলাদেশ নাগরিকতন্ত্র জনগণতন্ত্রী বাংলাদেশ। আপনি বুঝতে পারছেন মানে মানুষের সঙ্গে কত বড় এক তামাশা। মানে নাম চেঞ্জ করতে হবে। আচ্ছা, উন্ডা আবার কি বলেছিল? ইসলামী আন্দোলন বাংলাদেশ। না, আমরা একটা নতুন নাম দিতে চাই। নতুন নামটা কি? নাগরিকতন্ত্র না, কি বলেছিলেন আপনারা? ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। কি আসে যায়? এই যেগুলো মানুষের সঙ্গে তামাশা নয়, সময়ের অপচয় নয়, রাষ্ট্রের সময় অপচয় করা হয়নি। ওইখানে বসে তো নাস্তা করা হয়েছে, টাইম ওয়েস্ট করা হয়েছে, মানুষের দৃষ্টি অন্যদিকে সরানো হয়েছে। এগুলো স্রেফ মানুষের সঙ্গে তামাশা করা হয়েছে, মানুষের সঙ্গে বোকা করা হয়েছে, বোকা বানানো হয়েছে। কি হয়েছে আপনি বলুন? এই যে একটা বছর যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, একের পর এক বৈঠক, আউটপুটটা কি? আউটকাম কি হয়েছে? হয়েছে কিছু? মানুষের সাথে স্রেফ তামাশা করা হয়েছে না? এই তো চলছে। এই প্রশ্নগুলো নিয়ে একটু আশরাফ আলী আকনের কাছে যেতে চাই। আশরাফ আলী, এখন আসলে মঞ্জুল পানা যে কথাগুলো বলেছেন, আপনারা পিয়ারের দাবি ছিল, স্থানীয় সরকার নির্বাচনের আগে করার দাবি ছিল, গণভোটের দাবি ছিল, এই তিনটা দাবি হঠাৎ করে আপনারা আবার সেই দাবিগুলো থেকে সরে এসে এখন নির্বাচনে যাচ্ছেন। আমি প্রশ্নটা শেষ করি। নির্বাচনে যাচ্ছেন এবং আপনারা নিজেরাও বলেন যে ঐকমত্য কমিশনে যাওয়া হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট থেকে শুরু করে কোনো কিছু জুলাই সনদের বাস্তবায়ন হয় নাই, এসবগুলো বলছেন আপনার দল। কিন্তু মঞ্জুর আলম পান্না তিনি বলছেন আপনারা এইসব করে আসলে কি তামাশা করেছেন। এটা তো উনি বলতেই পারে তামাশা। যারা খেলে না, যারা খেলে তাদের ফাউল হওয়ার স্বাভাবিক, যারা খেলা দেখে তাদের কোনো ফাউল নাই। তাহলে তো দর্শক যারা, আপনারা বিভিন্ন দাবি দাওয়া করে শেষ পর্যন্ত নির্বাচনে যাচ্ছেন, একই দিনে গণভোট হচ্ছে। এই দাবি দাওয়াগুলো তামাশা বলছেন। দাবি দেওয়া এটা হলো একটা গণতান্ত্রিক অধিকার। কাজে আমরা যে দাবি করেছি সেই দাবি থেকে আমরা পিছপা হই নাই। দাবি কিন্তু এখন আছে। দাবির ভিত্তিতে দাবি আদায়ের জন্য আমরা সারা দেশে করছি। এবং আমরা যদি এদেশের জনগণ যদি একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরির জন্যে আমাদেরকে ভোট দেয়, এই 11 দলীয় সমঝোতা ভিত্তিক যে ওয়ান বক্স সিস্টেমের যে নির্বাচন, তারা যদি নির্বাচন হতে পারেন, আমরা ওই যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি সেই দাবিগুলো আমরা বাস্তবায়ন করবো। না, আপনার সেই জামায়াত সহ আপনারা যে দাবি দাওয়া দিয়ে বিভিন্ন জনসভা করলেন, মানুষকে ভোগান্তি তৈরি করলেন, মানুষের ওই যে বললাম প্রশাসন তো নিরপেক্ষ না, তাদের একটা দিকে তাকাই কথা বলছে, একটা দিকে যেমন ওখানে বলছেন ইনুস সাহেব তো তাই বলছে। আজকে ইনুস সাহেব জাতিসংঘে নিয়ে যায় কাকে? বিএনপি, জামাত, এনসিপি। তখন কিন্তু এনসিপি রেজিস্ট্রেশন ছিল না, সারা দেশে তার নেটওয়ার্ক নাই। একটা মিটিং করলে 500 লোক হয় না এখন তাদের দলের নামে। আগে চেতনার নামে হয়েছিল ভিন্ন জিনিস, কিন্তু দলের নামে তো কোনো লোক আসে না। এই দলটা আপনাদের সাথে না, এটা তো আমরা চাবো যে আমাদের সাথে আসুক, কিন্তু ওই সময় যে এনসিপিকে সাথে নিয়ে আপনারা গর্ববোধ করেন না? গর্ববোধ করেন না? না, আমরা তো জুলাই অভ্যুত্থানের সম্মুখ যুদ্ধ, এটা তো আমরা বলি, কিন্তু মাঝখানে ইনুস সাহেব কি করলেন? এইটা হলো ইনুস সাহেবের দল, এনসিপিটা তো ইনুস সাহেবের দল। ইনুস সাহেব তো আপনাদের দলে এখন। ইনুস সাহেবের দল হলে ইনুস সাহেব তো আমি জানি না আসলে কি তারা এই ধরনের নাটক কেন করতেছে। আমরা আমার তাহলে যে মানুষটার একটা দল রয়েছে, সেই মানুষটা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়, কিভাবে তার অধীনে নির্বাচন? তো একটা ব্যতিক্রমধর্মী একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উনি এখানে ক্ষমতায় আসছেন। আচ্ছা, সজীব ভুঁইয়া কেমনে উপদেষ্টা হইল? তারপরে নাহিদ কেমনে উপদেষ্টা হওয়ার তো অনেকগুলো কারণ। না, না ওইটার জন্য না, আপনারাই পাঠিয়েছেন। উনি যখন, না ওটা আমরা পাঠাই না, এটা উনি করছেন। এইটা উনি যখন ফ্রান্সে ছিলেন তখন এই সজীব ভুঁইয়া ইনুস সাহেবের সাথে কথা বলছেন, নাহিদ কথা বলছেন, তারপরে ওই যে মাহফুজুল আলম উনি কথা বলছেন। যারা তার সাথে কথা বলছেন ওখান থেকে যে আমরা আসা প্রয়োজন, জাতি আপনাকে চায়, এই কথা বলার পরে যারা কথা বলছে উনি তাদেরকে প্রতিষ্ঠান এসে ওখান থেকে এই তিনজন সজীব ভুঁইয়া একটা ছাত্র মানুষ, তাকে উপদেষ্টা বানানো। এখানে হলো বয়সের তো একটা সীমারেখা থাকা দরকার। এখানে কিছু আছে অতি বৃদ্ধ, এই
কিছু আছে অতিবৃদ্ধ, আর কিছু আছে একেবারে অল্প বয়স্ক, যার কারণে ওনার প্রশাসনরা যেভাবে আপনার একটা শক্ত অবস্থানে ভিতরে থাকা এই যে সেটা সম্ভব হয়নি। এটা সম্ভব হয় না। একটা প্রশ্ন, যেহেতু আপনার একটা সমঝোতার জোট আছে জামায়াতের সাথে আপনাদের দীর্ঘদিনের বৈরিতা ছিল, এটা তো আপনারা নিজেরাও স্বীকার করেন, বিভিন্ন আপনাদের আদর্শ বা ইসলামী সুন্নাহ বা যেটা বলেন, নির্বাচন সামনে রেখে যে সমঝোতা হলো, এখন এই সমঝোতার মাধ্যমে আপনারা তাদের সাথে, জামাতের সাথে থেকে আপনাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কতটা সফল হয়েছে? আমরা চাইতেছি যে গণঅভ্যুত্থানের যে 3টা মৌলিক আপনার লক্ষ্য ছিল, একটা হলো আপনার ছিল, প্রথম ছিল হলো সংস্কার, বিচার এবং হলো সুষ্ঠু নির্বাচন, 3টা। এই লক্ষ্যকে সামনে রাখা আমরা জামাতের সাথে জোট করেছি। জামাতের দল, তাদের নীতি আদর্শ তাদের, আমাদেরটা আমাদের, ওইটা যার যার সে থাকবে। কিন্তু আগামী নির্বাচনে এই 3টি মৌলিক, আপনি বিএনপি তো সংস্কারই চায় না, বিএনপি তো সংস্কার চায় নাই, সে বলছে যে আমরা সব পাল্টাই দেবো। এবং দেখেন মৌলিক প্রশ্নে যেগুলো সংস্কারের প্রস্তাব আছে সব জায়গায় কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে তারা, ঠিক না? এবং তারা বলে এই গণঅভ্যুত্থানের সাথে আমরা সরাসরি জড়িত নই, এটা ছাত্ররা করেছে, আমরা করি নাই, এটা তো উনি বলেন। এবং যারা এই প্রায় 1,500 মানুষকে হত্যা করলো নির্মমভাবে, হাজার হাজার মানুষকে পঙ্গু বানাইলো, উনি তাদের সমস্ত কেস মামলা উনি করে দেবেন, কি বলে উনি উঠেই ফেলবেন, তাদের কেস মামলা থাকবে না। তারপরে ভারতের সাথে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে চুক্তিগুলো করলো ভারতের সাথে, অনৈতিক অসম যে চুক্তিগুলো করলো, এই চুক্তিগুলো কী হবে এ নিয়ে তারা কোনো কথা বলে না। শুধু তাই না, আজকের গণঅভ্যুত্থানের পরে একটা দাবি উঠছিল আপনার এর পদত্যাগ, সুপ্পু সাহেবের পদত্যাগ, এইটা কিন্তু তাদের কারণে এইটা হইল না। যে হাসিনার একজন বাচ্চাটা, বলতে গেলে বাচ্চাটা একজন ব্যক্তি, সে ওখানে কিন্তু আশরাফ আলী, এখন আপনাকে একটা প্রশ্ন, যেহেতু এত সমালোচনা করছেন বিএনপির, কিন্তু আমরা দেখলাম আপনাদের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সহ আপনারা কয়েকজন বিএনপির অফিসে গেলেন, দেখা করলেন, তাদের সাথে হাত মেলালেন, আতর উপহার দিলেন। এটা হলো মানবিক কারণ, এই জন্যে একটা বয়োজ্যেষ্ঠ একজন নেত্রী উনি ইন্তেকাল করেছেন, সমবেদনা জানানোর জন্যই আমরা সেখানে গেছি। কেউ কেউ বলছেন জামাতের সাথে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে, সে কারণে এই সম্পর্কটা আবার বিএনপির সাথে করতে চান। এইটার কোনো রাজনৈতিক কোনো কেউ কেউ বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ অনেক কিছুই অনেকে বলে, হ্যাঁ, বলার জন্য বলা, লেখার জন্য লেখা, করার জন্য করার জন্য। কারণ আসন ভাগাভাগি নিয়ে আপনাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে জামাতের সাথে। না, এটা তো মারাত্মক কিছু না, এটা আবার সমঝোতার একেবারে সমঝোতা হয়ে যাবে। জামাত আপনাদেরকে 35টা আসন দিতে চায় না, এইটা ভুল মেসেজ, এটা ভুল মেসেজ, এটা কিছু না, এটা মিডিয়ার একটা বানানো, এটা না। কারণ জামাত তো দেওয়ার কেউ নাই এখানে, তো নির্বাচনী সমঝোতা, আপনার কয়টা আছে সক্ষমতা, ওনার কয়টা, আমার কয়টা, পারস্পরিক বসে আমরা আলোচনা করবো কে কারে দেয়, এটা তো জোট না। কেউ কেউ বলছেন জামায়াত মোড়লগিরি করছেন। না, মোড়ল তো একটু মানে করতেই পারে সে, যদি এটা তাদের, কারণ জামাত তো আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করিয়াছে, এই জন্য তাদের ওই যেমন আওয়ামী লীগ বিএনপি তার সাথে মোড়লগিরি করছে, এই অবস্থা তাদের থাকতেও পারে। এই কাজে এই যে জনগণ এটা গ্রহণ করবে না, তাদের মোড়লগিরিটাকে এখনই জনগণ গ্রহণ করতেছে না। আপনারা গ্রহণ করেন কিনা? না, আমরাও করবো কেন, এখানে মোড়লের কোনো জায়গা নাই, এখানে মোড়লের কোনো জায়গা নাই, এটা নির্বাচনী সমঝোতা। এখানে হলো যে দল প্রার্থী যেখানে জিতবে তাকেই দেবো, এখানে মোড়লগিরি করার কিছু নাই, কেউ কিছু নাই। ধন্যবাদ। ঠিক তো মঞ্জুর আলম পান্না, আমি আচ্ছা। আপনাকে একটু জানতে চাই, নির্বাচন এলেই আমরা দেখি ধর্ম ব্যবসার কথা বলা হয়, ধর্মকে আশ্রয় নেওয়ার কথা বলা হয়। 1996 সালে আমরা দেখেছি শেখ হাসিনাকে হিজাব পরে আসতে মানুষের কাছে উমরা হজ করে এসেছেন। এবারও দেখছি বিএনপি জামায়াত সবাই জান্নাতের টিকিট দিচ্ছেন, কেউ দোজখের টিকিট দিচ্ছেন, জাহান্নামের টিকিট দিচ্ছেন। কি মনে হচ্ছে আসলে জান্নাত জাহান্নামের টিকিট বাংলাদেশে এখন পাওয়া যায়? এই সবগুলো প্রশ্ন আমি একটু আশরাফের কাছে চাই, আপনার কাছে একটু জানতে চাই। এটা তো আপনি তো নিজেই বললেন, আপনিও তো গণমাধ্যম কর্মী, আমি যে কথাটা বলবো নিশ্চয়ই সেটাও আপনার মুখ থেকে রিফ্লেক্ট হবে, এবং আপনি আপনার প্রশ্নের মধ্য দিয়ে আপনি উপসংহারটা দিয়ে দিয়েছেন। নির্বাচনে এলেই সবাই এগুলো ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, পাশাপাশি আরেকটা জিনিস ব্যবহার করে, যেটি আশরাফ ভাই বললেন, ভারতের পাচাটে, ভারতের কি ফ্যাসিস্ট শক্তি ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই সাম্রাজ্যবাদী শক্তির লেজর বৃত্তি করি, এটি প্রিয় হোক অপ্রিয় হোক বাস্তবতা। বিএনপি যখন বিরোধী দলে ছিল, বিরোধী দল মানে কি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কি নাম যেন নৌকায় উঠলো, শাহজাহান ওমর, ব্যারিস্টার শাহজাহান ওমর, তখন পিটার ডি হাসকে বলেছিল ভগবান। হ্যাঁ, জামায়াতও মনে মনে ওই ভগবানই মনে করতো।
এখন আবার ভগবান, আবার ভারতকেও ভগবান অনেকে মনে করে, কিন্তু তলে তলে কেউ প্রকাশ্যে, আওয়ামী লীগ প্রকাশ্যে তাদের সাথে সখ্যতা, আর আর যারা রয়েছে এখন এই কথা বললে তোমরা খেপে যাবে, তারা সবাই মানে শোনেন, বাংলাদেশে ক্ষমতায় যেতে গেলে অথবা ক্ষমতায় থাকতে গেলে ভারতের কোনো না কোনোভাবে আশীর্বাদ লাগেই, এটা হচ্ছে চরম বাস্তবতা। আচ্ছা, এত তো উনি আশরাফ ভাই আমাদের মুরব্বী মানুষ, তিনি তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথা বললেন, তারপরে বিএনপি কথা বললেন, বা ভারতের যারা দাসত্ব করে, জামায়াতের সঙ্গে উনরা সমঝোতা, জোট না কি বলছে, কি শব্দ আমি ঠিক মাথায় আসন সমঝোতা, এটা তো জোটই, সব জোটই কি এরকমই হয়, নির্বাচনী সমঝোতা। কেউ গিয়ে ওইখানে যখন আওয়ামী লীগের সাথে হয়েছিল, অন্য দলের জোট হয়েছিল, সাম্যবাদী দল কিংবা বাসদ, জাসদ ইত্যাদি ইত্যাদি, সব কি শেখ হাসিনাকে বলতেন যে না আমাদের দলের সভানেত্রী? কেউ তো বলে না, সবাই প্রধানমন্ত্রী বলেছে, জোটের সভানেত্রী, জোটের প্রধান, যাও কই একটা জায়গায় হয়তো নতুন সৃষ্টি করেছেন, কিন্তু কথা হচ্ছে যে জোট এটাই একটা আদর্শ, যেখানে সমঝোতা হয় সেখানে। জামাতের আমি সেদিন স্বীকার করতে বাধ্য হলেন রয়টার্সের কাছে যে হ্যাঁ একটা বৈঠক হয়েছিল ভারতীয় কূটনীতিকদের সঙ্গে, ভারতীয় কূটনীতিকরা গোপন রাখতে বলেছিলেন, ধরে নাম আমি তার কথা সত্য, বললেই কি সব হবে? তাহলে কেন তিনি গোপন রেখেছিলেন? আশরাফ ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো এই বিষয়টি জানতে চেয়েছে যে এই দেশে ভারত বিরোধিতা চলবে না, এই দেশে ভারতের দাসত্ব চলবে না, তোমাদের সাথে কি বৈঠক হয়েছে, তারা কি বলেছে, তুমি কি বলেছো, তোমাদের সঙ্গে কোনো আন্ডার টেবিল এগ্রিমেন্ট হয়েছে কিনা, কোনো সমঝোতা হয়েছে কিনা? পারলে বলুক, এই আপনার এই মঞ্চে বসে উনি কৈফিয়ত চাক, এবং সেই কৈফিয়তের জবাব আপনার এখানে এসে দিতে হবে, পারবে কিনা বলুক। আপনারা সাংবাদিক, আপনারা চাইছেন কিনা? আমার তো দরকার নেই, আপনি তুলছেন, সাংবাদিক না, এরকম একটা কথা বলবে, আপনি তার সাথে তাকে জিজ্ঞেস করবেন। আমার সাথে তো সেটা তো অন্য বিষয়, সেটা তো অন্য বিষয়। অনেকদিন পর্যন্ত তাহলে বলেন জামাতকেও বলেন, জামাত ভারতের দাসত্ব গ্রহণ করেছে। না, এই কথা দাসত্ব বলা যায় না, এটা উনি যদি গোপন রাখে, এইটা যদি উনি গোপন, উনি তো প্রকাশ করে দিলেন, কি ভারত বলছে না, উনি প্রকাশ করেন, উনি প্রকাশ করতে বাধ্য হয়েছেন, প্রশ্নের উত্তরে বলেছেন। রয়টার্সের সাংবাদিকরা যখন বলেছে যে আপনার সাথে এরকম একটা বৈঠক হয়েছিল, তখন উনি বাধ্য, যেহেতু রয়টার্স বলে কথা, আন্তর্জাতিক বার্তা সংস্থা, তারা কোনো ধরনের এভিডেন্স ছাড়া কোনো প্রশ্ন করে না। তো জামাতে আমির সাহেব তো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। আপনারা কি তার সাক্ষাৎকার নিয়েছেন? তার সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করছেন? সেটা অন্য বিষয়। না, অন্য বিষয় কি, আমরা তো এটাকে গ্রহণ করি না, আমরা ভারতের আধিপত্যবাদের বলেছেন, এটা বলেছেন একবার, অবশ্যই বলেছি, কোথায় বলেছেন? অবশ্যই তাদের সাথে কথা বলেছেন। এই কথাটা ঠিক না। এই কথা হলো জিএম কাদের সাহেব যে কথা বলেছেন, যে ওই যে আওয়ামী লীগের আমলে যে ভারতের সাথে কি হয়েছিল আপনার কথাবার্তা, উনি বলছে বলা যাবে না, উপরে নির্দেশ আছে, ওই পারের নির্দেশ আছে, যেটা বলা যাবে না। তার মধ্যে এই কথাই বলছি যে এত জিএম কাদেরের মধ্যে তো এটা কথা হলো যে উনি এতদিন কেন গোপন রাখবেন, তার সাথে কেন নির্বাচন সমঝোতা করছেন? কার সাথে জামাতের সঙ্গে? না, এত আগেই সমঝোতা কেন? কেন এই যে বিএনপি আরেকটা ফ্যাসিস্ট না, আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট, তারই তো প্রচারটা হলো আওয়ামী লীগ। তাহলে জামাত ফ্যাসিস্ট। 5-6 হাজার লোককে তারা বহিষ্কার করলো, 5-6 হাজার লোক। কেন? চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কার্যকর করবে, এই 5,000 লোককে তো তারা এই কারণ ঘটিছে দেখে তো তারা বহিষ্কার করলো। এখন তো তাদের মধ্যে রয়ে গেছে, এখন সমস্ত ওই যে আমরা বালু ট্রাক করতেছে, একজন আপনার কোথায় নেত্রকোনার একজন বলছে যে আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, দাড়িওয়ালা, তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি ফসলাই যাই, আমি 500 অবৈধ বালির ট্রাক আটকাইছি, এখন আর এটা চলে না। তো এখনও এইটা কারা করে? এই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, হ্যাঁ, ভূমি কারা করে? যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় যাওয়াই মানে হলো রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা, এই ভাগ কিছু সাংবাদিককে দেওয়া, এই ভাগ কিছু, হ্যাঁ সাংবাদিক। এই যে আপনার এই যে মতিউর রহমান প্রথম আলোতে কি লেখছেন, সে আগের বারে তারেক জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে কি লেখছেন, সে লেখছে না যে বিশ্বের 3 জন সবচেয়ে বেশি দুর্নীতিবাজ নেতা, তার মধ্যে 3য় নম্বর হলো খালেদা জিয়া। এটা তার পত্রিকায় এখন এটা দেখাইতেছে না, যে আপনার পত্রিকায় যে দেখাইতেছে আগের প্রথম আলো আর এখন বর্তমান প্রথম আলো, এটা দেখাইতেছে না। তো এই যে সুবিধা, চিন্তা করে যে ওই লোকটা তো খারাপ লোক, ওখান থেকে কিছু পেতে হইলে তার বসে প্রশ্ন করা লাগবে। আজকে যে নির্বাচনে আপনি দেখেন, যেখানে গরু, ছাগল এবং কুকুর বসা ছিল, মাঠের মধ্যে মাঠ ফাঁকা ছিল, সেখানেও সাংবাদিকরা রিপোর্ট করে 60-70% ভোট কাস্ট হয়েছিল। সব সাংবাদিক না, শোনেন, সাংবাদিকরা যখন 2টা গ্রুপ পড়ে, একটা যায় বিএনপির দিকে জাতীয়তাবাদী, একটা যায় বিএনপির দিকে, কে থাকে এরপরে যারা থাকে তারা কারা? এই যে প্রেস ক্লাব নিয়ন্ত্রণ করে কারা? আগে করতো আওয়ামী লীগ, এখন করে বিএনপি। হ্যাঁ,
সেই টিভি চ্যানেলগুলো এখন কারা নিয়ন্ত্রণ করে? আগে করতো আওয়ামী লীগ, এখন বিএনপি। পত্রিকাগুলো কারা না, না, নিয়ন্ত্রণ না, এখন করে? আর BNP শুধু BNP না, এখন আজকের জামাতও আকবর করছে। সোবহান- জামায়াত তো করে। জামাত কি করছে। জামাত করে? জামাত করে কোন? জামাত খালি ফোন। আচ্ছা, জয়নুল ভাই, আপনি যে প্রশ্ন করেছিলেন। আপনি আরেকটা চিন্তা বাকি করেন, উত্তরটা নিয়ে একটা আসি। কোম্পানি, একটা লোক 4-5টা মিডিয়ার মালিক হবে, পত্রিকা 2-3টা, তারপর টিভি 2-3টা, এভাবে মানে কি? এগুলো একটা লোক হবে? এটা ব্যবসা। এই ব্যবসা সুযোগ নিলে কিভাবে? ওই ফ্যাসিস্ট সরকারের গুণগান গাইছে এই মিডিয়া দিয়া। এই যার কারণে এই আগে ইনকেলাবে কোনো বিজ্ঞাপন পাইতো না, আওয়ামী লীগ আমার কোনো বিজ্ঞাপন নাই, একটা সাদা কালো পত্রিকা। আর এখন বিজ্ঞাপনে ভরা তার। এখন কেন পায়? আগে কেন পায় নাই? এখন কেন পায়? যে ইনকেলাব আওয়ামী লীগের আমলে আগের 96 সালে, আমি ওনার উত্তরটা নিয়ে আসি। না এটা এটা এক মিনিট শেষ করি, যে আওয়ামী লীগের নেতাদের মাঝখানে বসাইয়া তখন ইনকালাবের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মান্নান সাহেব এবং এখন যে সম্পাদক বাহাউদ্দিন সাহেব, দুই পাশে দুইজন বসতেন, মাঝখানে আওয়ামী লীগ একজন, এক একদিন একটা বৈঠক করতেন। না, শুধু কাজে এই জন্যে আমি একটা কথা বলি, জি, এই দেশের আমি একটা প্রশ্ন করি, ফ্যাসিস্ট সরকারের, একটা ফ্যাসিস্ট হওয়ার জন্য শুধু এক সরকারই দায়ী না, এজন্য কিছু তার উইংস আছে। তার মধ্যে গণমাধ্যমের কিছু এই নাম করা যারা প্রধান থাকে, কি প্রধান গণমাধ্যম, তাদের কিন্তু একটা অনেক ভূমিকা আছে এই ফ্যাসিস্টদেরকে টিকাই রাখা এবং সেখান থেকে অবৈধ সুযোগ সুবিধা নেওয়া। তারপরে এই যে আমলা প্রশাসন, এরা সবাই কিন্তু, এই শিক্ষক, আইনজীবী, সবাই কিন্তু এই ক্ষমতাসীনদের ভাগবাড়া নেওয়ার জন্য যখন দেখে যে এই দল ক্ষমতায় যাবে, তাদের সাথে উঠে পড়ে লেগে যায়। আজকের প্রথম আলো বলে 60 থেকে 62% না 64% ভোট আছে বিএনপি। এই প্রথম আলো রিপোর্ট করে। কিন্তু আমি আসলে এখন আমি একটু বলি, আপনি বলছেন সাংবাদিকরাও আওয়ামী লীগের দালালি করেছেন, বিভিন্ন মিডিয়া দালালি করেছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে। আপনারা 2 জানুয়ারি সম্ভবত 2023 সালে সরওয়ার্দী উদ্যানে হাসান মাহমুদকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ করার সভা করেছিলেন, সেখানে হাসান মাহমুদ গেছেন, সেখানে হলো বিএনপি লোক তো গেছে। হ্যাঁ, আমরা চাইছিলাম না, আমি প্রশ্ন শেষ করি। কেউ কেউ বলছেন বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক খুব দূরত্ব, সেটাকে কাছে আনবার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন। না তা তো নিচ্ছিলাম, তাতে সেখানে আপনার এই যে বিএনপির মানে ওই সুবিধাটা আপনারা ভোগ করতে না, কোনো সুবিধা ভোগ না। দেশে যে একটা সহিংসতার রাজনীতি, খাই রাজনীতি, ধ্বংসের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, সেইটা বন্ধ করার একটা উদ্যোগ বিশ্বের চরমা নিয়েছেন। এটা আজকে শুধু না, এটা স্বাধীনতার পর থেকে বরিশালের এমন একটা অবস্থা যেখানে আওয়ামী লীগ ক্ষমতা গেলে বিএনপি বরিশাল থাকতে পারে না, আর বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগ থাকতে পারে না। এই জন্য আওয়ামী লীগ বিএনপি বরিশাল নির্বাচনে তো আপনারা টিকতে পারেন না, না। তা করি সেটা ভিন্ন জিনিস। আমাদের নেতা একজন ধর্মীয় নেতাও, এই জন্য তারা এই জায়গাটাকে নিরাপদ মনে করতেন। এই জন্যে আওয়ামী লীগ বিএনপি সবার সাথেই আমরা এবং তাদের সাথে এই কথাই বলেছি যে আপনারা যদি আপনার দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না করেন, জনগণ শুনেন ভাই, এগুলো গতানুগতিক বক্তব্য, এই কল্যাণমূলক রাষ্ট্র ফাস্ট এগুলো মানুষ বোঝে না। এগুলো যারা শুনেন, সেই গতানুগতিক লুটপাটে ব্যস্ত, তারা কল্যাণ রাষ্ট্র এইটা চায় না। কেউ চায় না, আপনারাও চান না, আপনারাও চান না। এগুলো বিরোধী থাকলে অনেক বিপরীত কথাবার্তা বলা যায়। এই ফ্যাসিস্টদের তাবেদারি যারা করে, তারাই তাবেদারি সবাই করে। হ্যাঁ, না তাবেদারি সবাই করবে কেন? আচ্ছা, তাবেদারি তো এই যে ধর্ম নিয়ে যে কথাটা বললেন, যে স্পর্শকাতর, খুবই সেনসিটিভ, ধর্ম তো আমাদের কাছে সবার কাছেই স্পর্শকাতর বিষয়। জামাতের সঙ্গে সমঝোতা করছেন উনি, নির্বাচনের সমঝোতা, একবারও প্রতিবাদ করেছে? একবারও ওনাদের ইন্টারনাল মিটিংয়ে উনারা বলেছে যে এইসব কথাবার্তা কেন বলছেন? বা ইন্টারনাল মিটিংয়ে উনাকে প্রকাশ্যে বলতে হবে জান্নাতে টিকিট বিক্রি করতে হয় জামাতকে, জান্নাতে যেতে গেলে জামাত ইসলামী করা ছাড়া কোনো উপায় নাই। এই যে কথাবার্তাগুলা, এগুলো কি বেদাত না অথবা হারাম নয় ইসলামের দৃষ্টিতে? আচ্ছা, তারিখ দিয়ে নামে তো উজু করা লাগবে, এইটা যখন বলে এইটা প্রতিবাদ করছেন আপনি লেখছেন এটা বুঝতে, আপনি সাংবাদিক না? কোনটা? এই যে এটা বলছে না, এই যে বুলু ভাই বরকতুল্লাহ বুলু, যে তারিখ দিয়ে নাম নিতে হইলে আমি তো রাজনীতি করছি না। কেন করেন নাম? আপনি এখানে এক সাইডে কথা বলেন কেন? এইটা করেন নাই, ওইটা দেখেন না কেন? আপনি যে ধর্ম ব্যবস্থা উজু করা লাগে, তারিখ দিয়ে নাম নিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে উজু করা লাগে না? বরকতুল্লাহ বুলু কি বলেছেন? কি বলছে? যে তারিক জিয়ার নাম নিতে হইলে, তার বিরুদ্ধে যখন বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে, তখন সে বলছে হ্যাঁ তারিক জিয়াকে জানেন, ওনার নাম দিলে উজু করা লাগবে, এই কথা বলছে না? আচ্ছা, যদি বলে থাকেন আমি এটা সমর্থন করি না। আর এটা আপনি জানেন কি না? না, আমি জানি না, আমি জানি না। কেন জানবেন না? আচ্ছা, বলতে দেন, এই বিষয়টা আপনি বলেছেন, আপনি তুলেছেন, এই যে ফ্যাসিস্টের বিষয় কিংবা জামাত, ওই কি কি বললেন উনি, এখন বলতে গেলে তো রিপিট করতে গেলে সময় লাগবে। বিষয় হচ্ছে, যেহেতু আপনি জামাত, আমি তো আর বিএনপির সাথে জোট করিনি যে আমাকে এগুলো জিজ্ঞেস করতে, বা আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আমি বিএনপির প্রতিনিধিত্ব করছি না যে আপনি আমাকে আমার কাছে কৈফিয়ত দিবেন। বলবেন আরেকদিকে কথা, এটা তো হয় না ভাই। যদি সেটা বলে থাকে ভাই, এটা আমার জ্ঞানের অজ্ঞতা বা সীমাবদ্ধতা, আমি এটা শুনিনি। বরকতুল্লাহ বুলু যেটা বলেছেন আমি এটা শুনিনি, এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা, সবকিছু জানা সম্ভব নয়।
এখন বিষয় হচ্ছে যেহেতু আপনি জামাতের সঙ্গে আছেন, আমি ওই জামাতের জায়গা থেকে প্রশ্ন করছি আপনাকে। বলছি না এটা আপনি জানেন, আমরা ভিতরে কি বলছি না বলছি, উনি কি ব্যাখ্যা দিয়েছেন ভিতরে বলকে প্রকাশ্যে বলেন না, প্রকাশ দরকার কি জিজ্ঞেস করে কেন? আপনি স্যার কেউ জিজ্ঞেস জনগণের রাজনীতি করেন না আপনারা? আপনি নিশ্চয়ই আপনারা এই জনগণের কথার রাজনীতি পিছনে, করছেন কিনা? এই প্রশ্নের ভিতরে ভাই আপনার একটা অন্য মতলব আছে, এটা বুঝতে পারছেন। মতলবটা কি বলুন তো? মতলব হইলো এই যে ট্যাগিং রাজনীতি, বুঝতে পারছেন তো? না ট্যাগিং রাজনীতি, না ট্যাগিং রাজনীতি মানে মতলবটা কি? আপনি মতলবটা তারিখ কি? দিয়ে নামে উজু করা লাগবে এটা আপনি জানেন না, এটা অজ্ঞতা প্রকাশ করলেন মানে কেন? আরে ভাই আমি তো আমার নিজের ব্যর্থতা স্বীকার করছি, এরপরে কোনো কথা থাকে? আর একদিকে আপনি ভাই ভুল হয়ে গেছে, আমি তো বললাম উনি বলে থাকলে সেটা অবশ্যই খারাপ বলেছে। আর অজু করতে হবে এটা আমরা বাইরে ভাই একটা প্রচলন হয়ে গেছে, এই আমার নাম মুখে কিন্তু অজু করতে হবে, কেন? মানে আমি আপনার একটা সাধু কেন? আরে কেন বাবারে, করতে হবে? ঠিক আছে শুনেন, বিষয়টা হচ্ছে কি আপনি যদি বলে থাকেন আমি আমার অজ্ঞতা প্রকাশ করছি, আমি ওটা জানি না, আমি ওটা শুনিনি। যদি হয়ে থাকে আমি তো মিথ্যা বলছি না, আপনি বলছেন আমি ধরে নিচ্ছি বলেছেন, কিন্তু কথা হচ্ছে কি যেহেতু আপনি জামাতের সঙ্গে, আমি তো বিএনপি এমন কি অশুদ্ধ হইলো, বিএনপি তার সাথে সরকার গঠন করলো, তখন কি আপনি বলছিলেন জামাতে এই আপনি এই আপনি শুনেছেন আমি বলি বলছিলেন, আপনি শুনেছেন আপনি শুনেছেন আমি বলেছি কিনা? না কি বলছেন আপনি আপনি শুনেছেন কিনা? না পাই না, না শুনি নাই। আপনারা কি বলছেন? সেটা আপনার অজ্ঞতা। না না অজ্ঞতা স্বীকার করেন। না না অজ্ঞতা কেন? আপনি কোথায় স্বীকার করেন। আপনি তো বলেন নাই, আপনি কখনোই বলেন নাই। আপনি তাদেরকে শুধু তাই না সরকার গঠন করলো, আবার রাজনীতি অপরাজনীতি এগুলো মানুষকে বোকা বানানো, তামাশা করা, তাদেরকে গায়ের জোর দিয়ে কথা বলা, দেশের অবস্থা তো উনি কিছু প্রশ্ন করিয়া আমি বলেছি কিনা, আমি বলেছি শুনেন, আপনি ইসলামী দল করেন না, এগুলো এগুলো সব কথিত ইসলামী দল। এই যে উনি যে বললেন যে আমি, আপনি বলেন কিভাবে বুঝলেন আমি বলিনি? কথিত মুসলমান কিভাবে বুঝলেন? কথিত পাশ্চাত্য সাম্রাজ্যবাদ কিভাবে বুঝলেন? এগুলো করে মুসলমান নাম দিয়া সারা দুনিয়াটা তাই, সারা দুনিয়াটাও তাই। আজকে কতগুলা আজকের এই যে দেশের যে রাজনৈতিক একটা অস্থিরতা, রাজনৈতিক ব্যর্থতা, নির্বাচনের ব্যর্থতা, গণতন্ত্রের ব্যর্থতা, এটা কি সরকার করছে? সমস্ত লোকগুলি তার সাথে যে উইংস, তারাও কিন্তু এর সাথে জড়িত, তারাও এটার পক্ষে সভাও গেছে, সরকারের গুণগান গেছে এরা। এই যে শ্যামল দত্ত আজকের আওয়ামী লীগ আমলে একটা প্রোগ্রাম করতে পারে, কওমি জননী উপাধি দিয়েছিলেন কেন? এত ফ্যাসিস্ট না কেন দিছিল? সেই ফ্যাসিস্টের প্রধানকে কওমি জননী, সেই হেরিয়ে তো বিএনপির সাথে যারা দিছিল, সেই গ্রুপটা এখন বিএনপির সাথে যারা কওমি জননী দিছিল, এবং এখন সেই লোকগুলি আবার এখন বলে এখন আবার খেলাফত মজলিস যারা হেফাজতের মূল কেন্দ্রে, তারা তো আপনাদের সাথে। হেফাজত তো হলো রাজনৈতিক, ওটার সাথে ওটার নাম তো আসছে মামুনুল হক কিসে প্রতিনিধিত্ব করে? আরে ওইসব নিয়ে এখন আর চলে না। শুনেন এইগুলো বলে অচল কথার জন্য কথা বলার জন্য দেশের এখন মারাত্মক সংকট চলছে আগামী নির্বাচন নিয়ে, আর কথার জন্য কথাটা অন্যদিকে একটা সাইড ইস্যু নিয়ে এটাকে খুব বড় করে ফেলবে, এটা তো হয় না। জি মঞ্জুর পান, আপনি 1 মিনিটে শেষ করতে হবে আমাকে অনুষ্ঠান শেষ। শুনেন, যখন যুক্তি তর্কে আমরা টিকতে পারি না, তখন আমাদের আছে কি, গলাটা আছে, কণ্ঠটা আছে, অ্যাটাকিংটা আছে। যেমন মতলববাজ বানিয়ে দিল আমাকে, তো এইগুলো আমরা দেখে আসছি। আওয়ামী লীগের সময় আমাদেরকে বিএনপি জামাত বানিয়ে দেওয়া হয়েছে, এখন আবার ফ্যাসিস্টের দোষর বানানো হচ্ছে, এখন আবার নতুন শব্দ আমাদের আশরাফ ভাই বললেন মতলববাজ। ভাই আপনার কাছে শুনেন, আমি ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি মতলব শব্দটা বললেন না, আপনি মতলব শব্দটা বললেন না, পার্সোনালি অ্যাটাক করেছেন। আমি বলছি যে আপনি মতলব আছে থাকা সত্ত্বেও আপনি যদি আমার মতলবটা, উনি বলছে কয়েকদিন আগে, এর আগে আমাদের ওনার সাথে শুনেন আশরাফ ভাই, আপনি জিজ্ঞেস কিনা, শুনেন আশরাফ ভাই, আমি কিন্তু বলছি কিনা এই কথা উনি বলে, মানে আমি কিন্তু আপনাকে পার্সোনাল অ্যাটাক করিনি, আপনি পার্সোনাল অ্যাটাক করেছেন। এই জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি আপনি আমার মতলবের কোনো বিন্দু মাত্র কণা খুঁজে পান, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে খুঁজে বের করতে হবে, নইলে আপনাকে এসে জবাবদিহি করতে হবে, এই মঞ্চে জবাবদিহি করতে হবে যে আমি মঞ্জুর আলম পান্নাকে মতলববাজ বলেছি। প্রথম ভালো যদি মতলববাজ হয়, প্রেস ক্লাবের সেক্রেটারি শ্যামল দত্ত যদি মতলববাজ হয়, সাংবাদিকতার নামে ফেসিস্টদের সহযোগিতা নিয়ে আখের গুছানো ধান্দা তাদের থাকে, শত শত কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স থাকে, এই মতলববাজির কারণে এখন তো আমরা দেখতেছি যেই প্রথম আলো এত কিছু সেই প্রথম আলো এখন বিএনপির কোনো গান গাইতেছে দিন রাত 24 ঘন্টা। আমি তো তাদেরকে ডিফেন্ড করছি না, তারা তো সাংবাদিক, আমি তো তাদের ডিফেন্ড, সাংবাদিক না, তাহলে আপনি যারা বন্ধ প্রতারক এইখানে ধর্ম ব্যবসায়ী আছে, তাহলে আপনি তাদের একজন করতে হবে। এখানে একজন সাংবাদিক আসে বলে আপনারা তো 14 সালে এই নির্বাচনে গেছিলেন আওয়ামী লীগের সাথে, আমি চ্যালেঞ্জ করলাম তাকে, চ্যালেঞ্জ করলাম যে আপনি একটা ধন্যবাদ আশরাফ আলী আকন।